মাকে হারিয়েছি সেই কোন ছোটবেলায়। এরপর বাবা দ্বিতীয়বার বিয়ে করেন। সৎ মায়ের সংসারে অন্যান্য ভাই বোনদের সাথে বেড়ে উঠি, কিছুটা অযত্নে আর অবহেলায়। হয়তো মনে একটা ভালোবাসার অভাব বোধ ছিল বোধহয়, তাই হুট করেই প্রেম আসে আমার জীবনে। আমি ভালোবেসে ফেলি আমার বন্ধু রবিকে। আর ৫ জন সাধারণ মেয়ের মতো আমিও সুখের সংসার সাজাতে চেয়েছিলাম ভালোবাসার মানুষটার হাতটা আঁকড়ে ধরে। যেখানে প্রাচুর্য না থাকুক, অফুরন্ত ভালোবাসা থাকবে, যা আমাদের সব দৈন্য দূর করে ভালোবাসার স্বর্গ তৈরি হবে। বিয়েও করেছিলাম সেই আমার ভালোবাসার মানুষটাকে। ভালোবাসলে নাকি তাকে জীবনে পেতে হয়, আর না পেলেই শুরু হয়ে যায় ব্যর্থতার গল্পগুলো। কেউ কাউকে ছেড়ে চলে গেলে বা অন্যত্র বিয়ে করলে শুরু হয়ে যায় একপক্ষীয়ভাবে তাকে দোষারোপ করা। কিন্তু কেউ কারো অপারগতা মানতে বা বুঝতে রাজি নয়। আসলে ব্যাপারটা হলো, দুটো মানুষের ভিতরকার রসায়ন যদি একে অন্যের পরিপূরক না হয়, তাহলে জীবনটা আর স্বর্গ হয়ে ওঠে না, বরং নরক হয়ে যায়। যাই হোক, কথায় আছে, ভালোবাসার মানুষটাকে জীবনে পেলে নাকি তখন ভালোবাসাটা আর থাকে না, থাকে শুধু সেই মানুষটা। কি লাভ সেই মানুষটা থেকে? এক সময় সেই ভালোবাসাহীন মানুষটা বিরক্তির কারণ হয়ে ওঠে। আমার জীবনেও ঠিক এমনটাই ঘটেছে। বড্ড ভালোবেসে বিয়ে করেছিলাম রবিকে। রবি একটা ভালো চাকরিও করে, তার পরিবারও মোটামুটি সচ্ছল। কিন্তু মা মরা দুর্ভাগাই আমাকে তার পরিবার প্রথম থেকেই অবজ্ঞা করতে থাকে। নতুন বউ হিসেবে রবি আমাকে তার মা বাবার কাছে রেখে সে তার কর্মস্থলে চলে যায়। রবির মা বাবাকে কখনো পর ভাবিনি। হয়তো ছোটবেলার থেকে না পাওয়া স্নেহ ভালোবাসার অভাব পূরণ করার জন্য আরও বেশি করে আঁকড়ে ধরতে গেছি। আপন ভেবে সমস্ত সংসারের কাজ নিজে হাতেই করতাম। কার কখন কি প্রয়োজন হবে সব সামলেই নিতাম। বাসন মাজা, কাপড় ধোয়া, রান্না করা, একটা সংসারে যা যা কাজ থাকে সব নিজের হাতেই করতাম। কাজ করতে কোনো ক্লান্তি আসতো না। ভাবতাম, আমার নিজেরই তো সংসার, নিজের পরিবার। রবির মা বাবা কি আমার মা বাবা নয়? তাদেরকে আপন করে নিতে যথাসাধ্য চেষ্টা ত্রুটি রাখিনি। কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। তারা আমায় আপন ভাবতেই পারেনি। পরের মেয়েকে আপন করে নিতে তাদের রাজ্যের দ্বিধা ছিল। কারণে অকারণে উঠতে বসতে খোঁটা দিত। কি করে তাদের সোনার টুকরো ছেলেকে বশ করলাম? কেনই বা তার গলায় ঝুলে পড়েছি? কেন আমার বাবা মোটা অঙ্কের যৌতুক দেয়নি, ভরি ভরি অলংকার গড়িয়ে দেয়নি? বলতাম, বাবার যা সামর্থ্য ছিল তাই তো দিয়েছে, আরও অনেক কিছুই দেবে বলেছে আস্তে আস্তে। কিন্তু তারা সেসব কথায় কান না দিয়ে যা তা ব্যবহার করতো আমার সাথে। আমাকে খালি হাতে বিদায় করার জন্যই নাকি রবির পেছনে লেলিয়ে দিয়েছে। সব শুনতাম আর কান্নাকাটি করতাম। নতুন পরিবেশ, নতুন মানুষ, মনের কথা বলার মতো কেউ ছিল না। তাই নিজে কেঁদে আবার নিজেই উঠে গিয়ে সংসারের কাজে মন দিতাম। রবি যখন বাড়িতে ২-১ দিনের জন্য আসতো, এসব বলে ঝামেলা বাড়াতে চাইতাম না। কিন্তু যখন ধৈর্যের বাঁধ ভেঙে গেল, রবিকে সব বললাম।
রবি তার মা বাবাকে বুঝিয়ে বলল তারা যেন এরকম ব্যবহার না করে আমার সাথে। রবি যতদিন বাড়িতে থাকতো তারা আমার সাথে ভালো ব্যবহারই করতেন, কিন্তু রবি চলে যাওয়ার পর তাদের পূর্বের আচরণ শুরু হতো। এর মাঝেই আমি গর্ভবতী হলাম। তাদের কাছে কখনোই ভালো ব্যবহার পাইনি। রবিটাও যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। মা বাবার সাথে সুর মিলিয়ে আমাকে কথা শোনায়। এতদিন স্বামীর ভালোবাসা আমার মনের সব ক্ষতকে সারিয়ে দিয়েছিল, কিন্তু এখন রবির এসব আচরণ কাটা ঘায়ে নুনের ছিটের মতো এসে হৃদয়টাকে ক্ষত বিক্ষত করছে। রবি তো সব জেনে শুনেই আমাকে বিয়ে করেছে, তবে কেন এখন এসব কথা? এরপর প্রায়ই রবি আমার গায়ে হাত তুলতে থাকে। একজন মানুষকে যতটা শারীরিক মানসিক যন্ত্রণা দেওয়া যায় ততটাই করতে থাকে সবাই মিলে। অসুস্থ শরীর নিয়ে পুরো সংসারের কাজ করা, তার উপর সবার উপর কটু কথা জীবনটাকে যেন বিষিয়ে তুলেছিল। তারপরও পেটের অনাগত সন্তানের কথা ভেবে সব মেনে নিয়েছিলাম। আমার কোল জুড়ে আমার একটা ছোট্ট মামনি এলো। এতেও সবাই অখুশি। ছেলে হলো না কেন, দায়টা যেন আমারই। মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে, সংসারে খাচ্ছি থাকছি, এটাই যেন বিরাট কিছু। সবাই যেন আমাদের দুইজনের উপর করুণা করছে। রবিটা পুরোপুরি পাল্টে গেছে, ঠিকমতো খোঁজ খবরও নেয় না। 9 মাসে 6 মাসে একবার বাড়ি আসে। সে আসলেই তার বাবা মা রাজ্যের অভিযোগের ভাণ্ডার খুলে বসেন। রবির অত্যাচার শুরু হয়ে যায়। রবির অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তেই থাকে। হায় রে আমার ভালোবাসা! দাম্পত্যের এই রূপ দেখলে ভালোবাসাও স্বয়ং লজ্জায় মুখ লুকোবে। কিছুদিন পর খবর পেলাম রবির কর্মস্থলে এক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, বিয়েও করতে চলেছে। শুনে কাঁদলাম। ছোট্ট সোনামণিকে বুকে জড়িয়ে ধরে ইচ্ছে মতো কাঁদলাম। বাবাকে ডেকে আগের অত্যাচার আর এখনকার ঘটনা সব কিছুই জানালাম। আমি যে আর সহ্য করতে পারছি না। শত হোক, বাবার প্রথম সন্তান ছিলাম, সেই হিসেবে কিছুটা টান মায়া তখনও অবশিষ্ট ছিল। একদিন খবর পেলাম আমার স্বামী তার সেই প্রেমিকা নামের মেয়েটিকে বিয়ে করে সুখে সংসার শুরু করেছেন শহরে। এটাই দেখার বাকি ছিল। লাথি মারতে ইচ্ছে করলো সেই ভালোবাসাকে, যে ভালোবাসা সময়ের সাথে ফুরিয়ে গিয়ে প্রয়োজন হয়ে যায়। সেই প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। জলে চোখ ভিজে উঠল। মেয়ের হাতটা শক্ত করে ধরে উঠে দাঁড়ালাম। অনেক সহ্য করেছে এই সংসারে। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ভেবে সব অত্যাচার অবিচার মেনে নিয়েছিলাম। তার পরিণতি আজ এই হলো। বাবার সংসারে এসে উঠলাম। 2 দিন পর রবি এলো। তার বিয়ের ব্যাপারটা নিয়ে আমাদের মাঝে কথা কাটাকাটি হয়েছিল। এক পর্যায়ে তেড়ে এসে আমাকে অনেক মারল। বাবা এসে থামালেন। তিনি রবিকে স্পষ্ট জানিয়ে দিলেন, আমার মেয়ে তোমার সংসার আর করবে না। রবি ফিরে গেল। কিছু বুঝিয়ে আর কোনো লাভ হলো না আমাদের। আমার আর রবির ডিভোর্সও হয়ে গেল। এর মাস 6 পরে একদিন
আমাকে পাত্রপক্ষ দেখতে আসলো। তারা সব জেনে শুনেই এসেছিল। আমাকে তাদের পছন্দ হয়েছে, বিয়েটাও হয়ে গেল। আমি আর অমত করিনি, কারণ আমার আর আমার মেয়ের জন্য একজন অভিভাবকের খুব প্রয়োজন ছিল। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে হয়তো। এই লোকটা খুবই ভালো। সংসার আমার আর আমার মেয়ে খুব খেয়াল রাখেন, আমার খুব যত্নও নেন। আমাদের একটা ছেলেও হয়েছে। কানায় কানায় সুখে পরিপূর্ণ আমার এই সংসার। শুনেছি রবির সেই সংসারটা টেকেনি। তাদের একটা মেয়েও হয়েছিল। মেয়েটাকে ফেলে রবির স্ত্রী চলে গেছে। রবি আবার বিয়ে করেছে, তবে সারাক্ষণই সংসারে অশান্তি। আমরা কখনো কখনো মানুষ চিনতে ভুল করি, ভুল মানুষকে ভালোবাসি। তবে সেই ভুলের মাসুল সারা জীবন বয়ে বেড়ানোর চেয়ে সেই জীবন থেকে বিদায় নেয়াই শ্রেয়। হয়তো আরো ভালো কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। মাঝে মাঝে আমার স্বামীকে দেখে মনে হয়, মানুষ কি করে এতটা ভালো হতে পারে। আর একবার ভুল করে ভালোবাসতে ইচ্ছে করে খুব এই মানুষটাকে। আসলে যতই বড় ঝড় ঝাপটা জীবনে আসুক না কেন, শেষ অবধি জয় হয় কিন্তু সত্যেরই। লেখক পার্থ প্রতিম গুহ নেওগী, পাঠে আমি লিয়ানা। ধন্যবাদ।